হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল আরণ্যক একাডেমি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, পড়ার মধ্যে আছো। তো আজকে আমাদের সিডিপির দ্বিতীয় ক্লাস। ইতিমধ্যে তোমরা প্রথম ক্লাসটি যারা দেখেছো এবং অসংখ্য ভালোবাসা দিয়েছো, তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত দেখোনি, চ্যানেলে নতুন, ভিডিওটি অবশ্যই দেখো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমরা সিডিপির যে দ্বিতীয় ক্লাস করব, সেখানে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের ধারণা, বৃদ্ধি বিকাশের বৈশিষ্ট্য, বিকাশের অভিমুখ, যেখানে সেফলোকডাল, প্রক্সিমোডিস্টাল এবং সাধারণ থেকে বিশেষ ক্রম, এই তিন প্রকার যে বিকাশের অভিমুখ হয় সেই সম্পর্কে আমরা জানব। বৃদ্ধি বিকাশের মধ্যে কি পার্থক্য রয়েছে, তাদের মধ্যে সম্পর্ক কি, এবং বিকাশের বিভিন্ন স্তর, যার মধ্যে প্রাক জন্মস্তর, শৈশবকাল, প্রাক বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল, কৈশোরকাল, এ সমস্ত কিছু থাকবে। পরিণমন সম্বন্ধে জানব, পরিণমনের প্রকৃতি, পরিণমনের বৈশিষ্ট্য, এবং এই সম্পূর্ণ যে টপিকটি আমরা পড়ব তারপর এখান থেকে ওয়ান লাইনার হিসেবে কি কি ইম্পর্ট্যান্ট সেগুলো এক জায়গাতে রাখা রয়েছে, এবং এখান থেকে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্নপত্র বিগত বছরগুলোতে এসেছে সেগুলো আমরা এখানেই আলোচনা করব। তো বৃদ্ধি এবং বিকাশ, পরিণমন, এই যে বিষয়টা সিডিপির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এটা এখান থেকে প্রশ্ন কিন্তু থাকেই, ঠিক আছে? তো আশা করছি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, অবশ্যই বুঝতে পারবে সমস্ত কিছু। আশা করছি জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমত আমাদেরকে জানতে হবে যে বৃদ্ধি কি আর এই বিকাশই বা কি। না, বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধিকে আমরা ইংরেজিতে বলি মূলত গ্রোথ। এই শব্দটির সাথে আমাদের পরিচিতি আছে, গ্রোথ। গ্রোথ মানে কি না, কোনো একজন শিশু ধরো, সেই শিশুর আকার, আয়তন, ওজন, আকার আয়তন ওজন মানে কি, তার শারীরিক ওজন বা তার শারীরিক গঠন, ঠিক আছে, তার উচ্চতা, এই সমস্ত কিছুর যে পরিবর্তন হয়। কী রকমের পরিবর্তন? স্থায়ী এবং পরিমাণগত যে পরিবর্তন, তাকে বৃদ্ধি বলে। তার মানে তুমি বাইরে থেকে কোনো একটি শিশুকে ধীরে ধীরে যে বড় হতে দেখছো, তার ওজন বাড়ছে, তার আয়তন বাড়ছে, তার আকার বাড়ছে, তার উচ্চতা বাড়ছে, এই যে সমস্ত মানে বেড়ে যাওয়াগুলো, এগুলোকেই অ্যাকচুয়ালি বৃদ্ধি বলে, ঠিক আছে? তাহলে এই বৃদ্ধি, এটি মূলত শিশুর কি শারীরিক কাঠামোর পরিবর্তন, তাই না? তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ যে তার শারীরিক যে স্ট্রাকচারগুলো সেগুলো বৃদ্ধি ঘটছে। তাহলে তার মধ্যে কোষের বিভাজন হয়। আমাদের যে মানে বৃদ্ধিটা হয়, শারীরিক বৃদ্ধি, হাত পায়ের বৃদ্ধি, উচ্চতার বৃদ্ধি, যাই হোক না কেন, এটা মূলত কোষের বিভাজনের দ্বারা হয়, তাই তো? তাহলে বৃদ্ধি হচ্ছে বাইরে থেকে তুমি দেখতে পাচ্ছ কোনো একজনের ধীরে ধীরে বড় হওয়াটা, সহজ ভাষায় যদি বলা হয় এটাকে বলা হচ্ছে বৃদ্ধি। এবং এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা শব্দ যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা পরিমাণগত। বৃদ্ধি হচ্ছে পরিমাণগত, কোয়ান্টিটেটিভ। তার মানে তুমি বৃদ্ধিকে পরিমাণ করতে পারবে। আমরা পড়বো এই নিয়ে পরে। দেখো, উদাহরণ দিলে আরো বুঝতে পারবে ব্যাপারটা। ধরো একটি শিশু, তার উচ্চতা 3 ফুট থেকে বেড়ে 4 ফুট হয়ে গেল। এই যে 3 ফুট থেকে বেড়ে 4 ফুট হওয়া মানে তার উচ্চতা বেড়ে যাওয়া, তুমি বাইরে থেকে লক্ষ্য করতে পারছো বিষয়টা, এটাই হচ্ছে বৃদ্ধি। বা কারো ওজন ধীরে ধীরে, একটি বাচ্চার ওজন 1 কেজি আছে, সেখান থেকে ধরো ধরো 5 কেজি হলো, 10 কেজি হলো, 30 কেজি হলো, এই যে বেড়ে যাওয়া, তার ওজনের বৃদ্ধি এটা, ঠিক আছে? তাহলে বৃদ্ধি হলো যেটা তুমি দেখতে পাচ্ছ বাইরে থেকে। বিকাশ কি? বিকাশকে ইংলিশে বলা হয় ডেভেলপমেন্ট। আচ্ছা, ইংলিশ যে টার্মগুলো আমি মোটামুটি রেখেছি, যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো রেখেছি। ইংলিশ নামগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, যেগুলো কোয়েশ্চেন ক্র্যাক করার ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে বিকাশ কি? বিকাশ কিন্তু বৃদ্ধি নয়। বিকাশ হচ্ছে শিশুর এই যে শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক এবং নৈতিক। শারীরিক মানে কি? ওভারঅল বডির যেটা হোল, শরীরগত সেটা। মানসিক মানে মনের। সামাজিক মানে হচ্ছে যে পরিবেশের। আর প্রক্ষোভ মানে হচ্ছে তোমার ইমোশনাল, যে রাগ, হিংসা, ভয়, ভালোবাসা, ঘৃণা, এই সমস্ত কিছু এগুলো। একই সাথে নৈতিক মানে নীতি, আদর্শ, এই সমস্ত।
এই সব কিছুর যে পরিবর্তন এবং এটি গুণগত পরিবর্তন, যার ফলে এই পরিবর্তনগুলো হওয়ার ফলে কি ঘটে, তার কর্মক্ষমতা বৃদ্ধি পায়, আচরণ আরও উন্নত হয়। ঠিক আছে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বিকাশ বলে। তার মানে বিকাশ প্রক্রিয়াটা কিন্তু একটি জটিল প্রক্রিয়া। এখানে দেখো শারীরিকের ব্যাপার আছে, মানসিক অবস্থার ব্যাপার আছে, সামাজিক অবস্থার ব্যাপার আছে, তোমার প্রক্ষোভ বা প্রাক্ষোভিক অবস্থার ব্যাপার আছে, নৈতিকতার ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে এই এত কিছুর যে পরিবর্তন, এবং এই পরিবর্তনের ফলে তোমার যখন কর্মক্ষমতা বাড়ছে, তোমার আচরণ যখন আরও উন্নত হচ্ছে, তাহলে এই প্রসেসটাকে আমরা বলছি বিকাশ। আশা করছি বোঝাতে পারলাম। উদাহরণ দেখো, আরও বুঝতে পারবে। ধরো বলা হচ্ছে যে কোনো শিশুর আঙ্গুলের বৃদ্ধি হচ্ছে, মানে আঙ্গুল বড় হচ্ছে তার, ধীরে ধীরে যখন ছোট থেকে বড় হয় তার আঙ্গুলগুলো বড় হয়। তাহলে যে আঙ্গুলের বড় হওয়াটা, এটা কিন্তু বৃদ্ধি। আমরা বৃদ্ধি পড়ে এলাম যে বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তার শারীরিক গঠন বৃহৎ হচ্ছে। কিন্তু ওই আঙ্গুল দিয়ে যখন সে একটা পেন্সিল ধরছে পরবর্তীকালে, এবং সেই পেন্সিল থেকে সে লিখতে পারছে, এই যে লিখতে শেখাটা, এটাই হলো তার বিকাশ। তার মানে ধরো এই যে লিখতে শেখা, এর পেছনের অবদান যে যা কিছু, তার মধ্যে আছে তার শারীরিক গঠন কাঠামোর অবদান, তার মানসিক পরিবর্তনের অবদান, তার সামাজিক প্রাক্ষোভিক নৈতিক, এই সব কিছুর অবদানের ফলে একটি শিশু কিন্তু ধীরে ধীরে একটা সময় পর লিখতে পারছে। তাহলে এটা হলো বিকাশ। বিকাশ মানে হচ্ছে তার সর্বাঙ্গীন পরিবর্তন, আর বৃদ্ধি শুধুমাত্র তার শারীরিক পরিবর্তন। ঠিক আছে, শারীরিক গঠনের পরিবর্তন। বোঝা গেল? এরপর হচ্ছে বৈশিষ্ট্যগুলো যদি আমরা পড়ি, আমাদের আরও ক্লিয়ার হবে। আচ্ছা, এই টপিকগুলো যে পড়ছি, এই টপিকগুলো থেকে যে জায়গাগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এই জায়গাগুলো নোট করে রাখো। এখান থেকে কিন্তু হুবহু কোয়েশ্চেন আসবে পরবর্তীকালে, এমসিকিউগুলো যখন তুমি প্র্যাকটিস করবে বুঝতে পারবে। বৃদ্ধির কি কি বৈশিষ্ট্য হতে পারে? না, বৃদ্ধি হচ্ছে প্রথম কথা পরিমাণগত পরিবর্তন। আমরা প্রথম লাইনেই পড়েছিলাম যে এটি কোয়ান্টিটিভ, মানে একে পরিমাণ করা যায়। তুমি বৃদ্ধি পরিমাণ করতে পারবে, তুমি কত ফুট লম্বা হলে বা কত কেজি ওজন তোমার বাড়লো, এগুলো পরিমাণ করা যায় না? তাহলে এটা পরিমাপযোগ্য বা মেজারেবল। তার মানে একে ইঞ্চি, সেন্টিমিটার, কিলোগ্রাম, গ্রাম, বিভিন্ন এককে মাপা যায়। তাহলে যদি বলা হয় তোমাকে বৃদ্ধি এবং বিকাশ, এদের মধ্যে পরিমাপ করা যায় কাকে, তুমি অলওয়েজ অ্যান্সার করবে বৃদ্ধিকে। দ্বিতীয় হচ্ছে বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত হয়, মানে তোমার জন্ম থেকে মৃত্যু, সারা জীবন কিন্তু বৃদ্ধি হয় না তোমার শরীরে। তাহলে এটা আজীবন ঘটে না, একটি নির্দিষ্ট বয়স পর্যন্তই কিন্তু বৃদ্ধি হয়। ঠিক আছে, দিয়ে থেমে যায় বৃদ্ধি শরীরের। 3 নম্বর বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন নয়। মানে কি? মানে বৃদ্ধির হার সমস্ত এজে আমাদের সমান থাকে না। কখনো কখনো আমাদের বৃদ্ধি বেশি হয় কোনো বয়সে, আবার কোনো বয়সে গিয়ে বৃদ্ধি কম হয়, আবার কোনো বয়সে গিয়ে বৃদ্ধি থেমে যায়। সব থেকে বেশি বৃদ্ধি হয় কোন সময়? জন্ম থেকে 2.5 বছর পর্যন্ত, যেটাকে আমরা শৈশবকাল হিসেবে আমাদের জানি। এই সময় সব থেকে গ্রোথ বেশি হয়, দেখবে বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? আর একটা সময় বৃদ্ধি বেশি হয় আমাদের শরীরে, সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলিসেন্স পিরিয়ড। ঠিক আছে, যেটাকে বলা হয় কৈশোরকাল। এই সময়েও বয়স, মানে তোমাদের বৃদ্ধি শরীরে খুব বেশি হয়, মানে ধরো ওই 15-16 পর থেকে 18-19-20 এই সময়টা পর্যন্ত। তাহলে এই দুটো সময়ে শরীরের বৃদ্ধি খুব বেশি পরিমাণে হয়। আচ্ছা, 4 নম্বর বৈশিষ্ট্য কি বলা হচ্ছে? বংশগতি এবং পরিবেশের প্রভাব। বৃদ্ধির ওপর বংশগতি আর পরিবেশের প্রভাব থাকে, মানে এদের মিথস্ক্রিয়ার ফলই হলো বৃদ্ধি। কীরকম? ধরো কোনো একটি শিশু কতটা বৃদ্ধি তার হবে, সেটা ডিপেন্ড করছে তার বংশগতির ওপর, মানে তার বাবা বা মা বা দাদু বা দিদা, তাদের বৃদ্ধি কীরকম হয়েছিল, মানে তারা কতটা মানে তাদের উচ্চতা কতটা, কতটা লম্বা বা কতটা বেঁটে, বা তারা কতটা মোটা বা কতটা রোগা, এটা কিন্তু ডিপেন্ড করছে সেই বাচ্চাটির বৃদ্ধির ওপর। এবং পরিবেশ, কোন পরিবেশে সে বড় হচ্ছে ছোট থেকে, এটাও ডিপেন্ড করছে তার বৃদ্ধি কীরকম হবে এটার ওপর। ঠিক আছে। ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমাটি কি? না, বৃদ্ধির একটি নির্দিষ্ট ঊর্ধ্বসীমা রয়েছে। মানে তোমার বৃদ্ধি কোনোদিনও থামবে না এমন তো হতে পারে না। তাহলে তুমি ছোট থেকে তো একদম আকাশকে ভেদ করে লম্বা হয়ে যাবে, বা তুমি মোটা হতে থাকলে তো সমস্ত পৃথিবী জুড়ে তুমি মোটা হয়ে যাবে, তাই না? সারা
জীবন যদি তোমার বৃদ্ধি ঘটে, তুমি যদি সারা জীবন লম্বা হতে থাকো, সারা জীবন মোটা হতে থাকো, পসিবল না। সেই জন্য বৃদ্ধি একটা জায়গাতে গিয়ে থেমে যায়, ঠিক আছে, ওর বেশি গিয়ে আর বৃদ্ধি সম্ভব নয়। বোঝা গেল? এরপর আমরা পড়ব যে বিকাশের বৈশিষ্ট্য কি কি। বিকাশের বৈশিষ্ট্য কি কি না, বিকাশ হচ্ছে প্রথম কথা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, মানে বৃদ্ধির ঠিক উল্টো। যেখানে বৃদ্ধি একটা বয়সে গিয়ে থেমে যায়, বিকাশ শুরু হয় কিন্তু মাতৃ জঠরে আমরা যখন থাকি, মানে মায়ের পেটে যখন আমরা থাকি, তখন থেকে আমাদের বিকাশ শুরু হয় এবং বিকাশ গিয়ে শেষ হয় আমাদের মৃত্যু হওয়ার পর। মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্তই বিকাশ হয়। এখান থেকে কোশ্চেন করা হয়, এই যে টার্মটা মনে রাখবে, ওম টু টোম, কোন প্রক্রিয়ার সাথে যুক্ত এটা? বিকাশ। তার মানে বিকাশ হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়। দ্বিতীয় হচ্ছে গুণগত এবং পরিমাণগত। বিকাশ মূলত গুণগত, মূলত গুণগত। যেখানে বৃদ্ধি পড়েছিলাম কি পরিমাণগত, বৃদ্ধিকে পরিমাণ করা যায়, কিন্তু বিকাশ মূলত গুণগত। বিকাশের গুণ রয়েছে কিছু, সেগুলো আমরা লক্ষ্য করি, কিন্তু কিছু কিছু সময় কয়েকটি ক্ষেত্রে একে পরিমাপ করা যায়। তাহলে গুণগত এবং পরিমাণগত, অর্থাৎ কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটোই বৈশিষ্ট্য রয়েছে বিকাশের মধ্যে, কিন্তু বৃদ্ধির মধ্যে শুধু রয়েছে কি, শুধু কোয়ান্টিটিভ বা পরিমাণগত। ঠিক আছে। থার্ড পয়েন্ট হচ্ছে সাধারণ থেকে বিশেষ। এটা খুব ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট। সাধারণ থেকে বিশেষ মানে কি? সাধারণ থেকে বিশেষ মানে হচ্ছে একটা শিশুর যখন বিকাশ ঘটে, তখন আগে তার কোনো একটি সামগ্রিক বিষয়ের ওপর আগে তার আকর্ষণ যায়, দিয়ে ওই সামগ্রিক থেকে বিশেষের পরে তার নির্দিষ্ট কোনো বিশেষ জিনিসের প্রতি তার আকর্ষণ যায়। যেমন ধরো, যখন একটা বাচ্চা কোনো কিছু ধরতে চেষ্টা করে, তখন সে সমগ্র হাতটা আগে বাড়ায়। ছোটোর সময় পুরো হাতটা দিয়েই ধরার চেষ্টা করে। সে জানে না যে আঙুলটাকে ব্যবহার করে আমি অ্যাকচুয়ালি ওটাকে ধরব। তাহলে প্রথমে পুরো হাত দিয়ে ধরার চেষ্টা করে, যখন বড় হয় তখন সে আঙুল ব্যবহার করে। তাহলে প্রথম ব্যবহার তার সমগ্র হাত। এই যে সমগ্র হাত, এটাকে আমরা বলছি সাধারণ। ঠিক আছে, সাধারণ। দিয়ে যখন সে বড় হয়ে আঙুলের ব্যবহার করছে, তখন সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলছি বিশেষ। তাহলে হাতটি হলো সাধারণ, আর হাতের মধ্যে থাকা আঙুলটি হলো বিশেষ। তাহলে এই জন্য বিকাশকে বলা হচ্ছে এটি সাধারণ থেকে বিশেষের দিকে প্রবাহিত হয়, জেনারেল টু স্পেসিফিক। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই পয়েন্টটা মনে রাখবে পরীক্ষার জন্য। পরবর্তী আমাদের পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত পার্থক্য। ব্যক্তিগত পার্থক্য মানে কি? মানে হচ্ছে তুমি সমস্ত শিশুর, সমস্ত বাচ্চাদের বিকাশ একই রকম হয় না। ঠিক আছে, মানে ধরো দুটো তুমি একই বয়সে, ধরো 10 বছর, বা ধরো তুমি 3 বছরের দুটো বাচ্চাকে সামনাসামনি রেখে তুমি লক্ষ্য করলে দীর্ঘদিন ধরে, তাদের এই দুজনের বিকাশ একই সাথে একইভাবে হবে না। ঠিক আছে, তাহলে শিশুর বিকাশ কখনো একই রকমভাবে হুবহু একই রকম কিন্তু হয় না। ঠিক আছে, প্রত্যেকটি শিশুর বিকাশ আলাদা আলাদাভাবে হয়। বোঝা গেল? পরবর্তী হচ্ছে আমাদের পারস্পরিক সম্পর্কযুক্ত। ঠিক আছে, পারস্পরিক সম্পর্কযুক্ত মানে কি? আমরা পড়েছিলাম যখন, মনে করো যে বিকাশ শুধুমাত্র তো শারীরিক নয়, বিকাশের মধ্যে শারীরিক, মানসিক, সামাজিক এবং প্রাক্ষবিক, এই সব কিছু মিলেমিশে হচ্ছে একটি শিশুর বিকাশ। তাহলে এই সমস্ত কিছুর একে অপরের সাথে তারা নির্ভরশীল। তার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, সামাজিক অবস্থা, প্রাক্ষবিক অবস্থা, সব কিছু একে অপরের ওপর নির্ভর করে থাকে। এদের সমস্ত একটি যৌথ ব্যাপার হলো বিকাশ। তার মানে এদের পরস্পর সম্পর্ক রয়েছে, এবং এদের যে কোনো একটি যদি ব্যাহত হয়, মানে ব্যাঘাত ঘটে, তাহলে অন্যটিও ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, শারীরিক ব্যাঘাত ঘটলে মানসিক ক্ষতিগ্রস্ত হবে, মানসিকভাবে ব্যাঘাত ঘটলে সামাজিক ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য এদেরকে বলা হচ্ছে এরা পারস্পরিক সম্পর্ক যুক্ত। বোঝা গেল? ব্যাস। এরপর আমরা বিকাশের অভিমুখ বা ডাইরেকশন কি সেগুলো পড়ব। এখানে শর্টে দুটো পয়েন্ট দেওয়া আছে, অ্যাকচুয়ালি এখানে ডিটেলস আমরা আরও পড়বো পরে গিয়ে। বিকাশের অভিমুখ খুব গুরুত্বপূর্ণ, ওয়ান লাইনার প্রশ্ন এখান থেকে আসেই আসে। বিকাশের অভিমুখ মূলত কি? দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটাকে বলা হচ্ছে সেফালোকডাল। সেফালোকডাল মনে করে নাও, সেফালোকডাল মাথায় একদম ভরে নাও। দ্বিতীয় হচ্ছে প্রক্সিমো ডিস্টাল। এই টার্ম দুটো ভীষণ ইম্পর্টেন্ট। কিভাবে প্রশ্ন আসে এখান থেকে? না, সেফালোকডাল মানে কি?
সেফালোক ডাল মানে হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত। তাহলে বিকাশ প্রক্রিয়াটি শুরু হয় মাথা থেকে, শেষ হয় পায়ের দিকে পা পর্যন্ত। ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে সেফালোক ডাল। এ নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তী স্লাইডে রয়েছে, আমরা করব। দ্বিতীয় হচ্ছে প্রক্সিমোডিস্টাল। এটি কি না, প্রক্সিমোডিস্টাল হচ্ছে বিকাশ শরীরের কেন্দ্র থেকে, কেন্দ্র অর্থাৎ স্নায়ুরজ্জু যেটাকে আমরা বলছি, একদম শরীরের কেন্দ্র, কোর যেটা, কেন্দ্র থেকে পরিধির দিকে, মানে হাত বা পায়ের অন্তভাগ, শেষ ভাগ, এই দিকে ঘটে। তাহলে প্রক্সিমোডিস্টাল কথার অর্থ হলো শরীরের কেন্দ্র থেকে পরিধির দিকে। তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রক্সিমোডিস্টাল মানে কি, শরীরের কেন্দ্র থেকে পরিধির দিকে, নাকি মাথা থেকে পায়ের দিকে, নাকি সাধারণ থেকে বিশেষের দিকে, এই রকম জিজ্ঞাসা করবে। এই দুটো টার্ম ভীষণ 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মাস্ট এগুলো নোট করে রাখবে খাতায়। এরপর আমাদের যে পার্ট আমরা পড়বো সেটা হচ্ছে যে বৃদ্ধি আর বিকাশ, আমরা পড়লাম ব্যাপারটা। এরপর এদের পার্থক্য যদি দেখি, কি কি পার্থক্য হতে পারে এদের, তাহলে প্রথমত প্রকৃতিগত পার্থক্য কি না, বৃদ্ধি শুধুমাত্র পরিমাপযোগ্য, পড়ে এলাম, যেটা কোয়ান্টিটেটিভ, তাই না? আর বিকাশ গুণগত এবং পরিমাণগত দুটোই, কিছু কিছু ক্ষেত্রে একে পরিমাণও করা যায়, প্রধানত গুণগত। দ্বিতীয়ত ব্যাপ্তির দিক থেকে যদি দেখা হয়, বৃদ্ধির পরিধি সংকীর্ণ, মানে একটা জায়গায় গিয়ে বা এর 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 যে সীমানাটা সেটা লিমিটেড। ঠিক আছে, এটি কেবলমাত্র বিকাশের একটি অংশ। আর বিকাশ একটি ব্যাপক প্রক্রিয়া, যেটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে, এবং বিভিন্ন ব্যাপার আছে, শারীরিক, মানসিক, প্রাক্ষবিক, নৈতিক, সব কিছু জড়িয়ে আছে এখানে। সময়কালের কথা যদি আমরা বলি, এই বিকাশ বৃদ্ধি বৃদ্ধি কিন্তু একটা সময় থেমে যায়, যখন আমরা ম্যাচিওর হয়ে যাই, মানে একটা বয়স পর আর বৃদ্ধি হয় না, আমরা বলছিলাম এখন। বিকাশ কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে, তাহলে এটি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, কন্টিনিউয়াস একটি প্রসেস, তাই তো? পরিমাপ রিলেটেড কি না, বৃদ্ধি সরাসরি পরিমাপ করা যায়, যেমন তুমি ওজন, উচ্চতা, এগুলো সরাসরি মাপতে পারবে কোনো একটি একক দিয়ে। কিন্তু বিকাশ সরাসরি পরিমাপযোগ্য নয়, এটি সরাসরি পরিমাপ করা যায় না। মানুষের আচরণ, কর্মক্ষমতা, এই সব কিছুকে পরিমাপ বা পর্যবেক্ষণ করা হয়, দিয়ে বলা হয়। ঠিক আছে, নির্ভরশীলতার কথা যদি আমরা বলি, 1 সেকেন্ড, হ্যাঁ, নির্ভরশীলতার কথা যদি আমরা বলি, যে বৃদ্ধি একটি নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু চলে, তার একটি নির্দিষ্ট নিয়ম আছে, কিন্তু বিকাশ অনেক ক্ষেত্রেই সঠিক শারীরিক বৃদ্ধির উপর নির্ভর করে। তাহলে বৃদ্ধি অনেক সময়, সবসময় নিয়ম মেনে চলে, বিকাশ কিন্তু অনেক ক্ষেত্রেই শারীরিক বৃদ্ধির উপর নিয়ন্ত্রণ করে। বোঝা গেল? চলো, এরপর পার্থক্য তো পড়লাম, এরপর আমরা জানবো যে বৃদ্ধি এবং বিকাশ, এদের মধ্যেকার সম্পর্ক কি কি রয়েছে, মানে সাদৃশ্য কি কি রয়েছে। প্রথম বলা হচ্ছে যে অঙ্গাঙ্গিক সম্পর্ক বা ইন্টার ডিপেন্ডেন্সি রয়েছে এদের মধ্যে। ঠিক আছে, বৃদ্ধি আর বিকাশ একে অপরের পরিপূরক। পরিপূরক কথাটির মানে কি না, একজনের সাথে আরেকজনের সম্পর্ক আছে এবং একজনকে আরেকজনের প্রয়োজন। ঠিক আছে, পরিপূরকেরা। বৃদ্ধি বিকাশের অন্যতম প্রধান শর্ত। আমরা পড়লাম যে বিকাশ কিন্তু, বিকাশের মধ্যে কিন্তু বৃদ্ধির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, কারণ বিকাশ শারীরিক, বিকাশ শুধুমাত্র প্রাক্ষবিক, শুধুমাত্র মানসিক, শুধুমাত্র নৈতিক তো নয়, বিকাশের মধ্যে শারীরিক কথাটাও উল্লেখ আছে, তাই না? তার মানে বিকাশ বৃদ্ধিকে বাদ দিয়ে তো কিছু নয়। দ্বিতীয় হচ্ছে সামগ্রিক পরিণতি। বৃদ্ধি কোনো একটি নির্দিষ্ট দিকের কাঠামোগত পরিবর্তনকে বোঝায়, বৃদ্ধি। আর বিকাশ হচ্ছে সেই যে পরিবর্তনগুলো হলো, সেই পরিবর্তনগুলো সমন্বয়ে গঠিত একটি সামগ্রিক পরিণতি। ঠিক আছে, শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশ। সুস্থ শরীরে সুস্থ মন বাস করে, এই নীতি অনুযায়ী সঠিক শারীরিক বৃদ্ধি শিশুর দ্রুত মানসিক, সামাজিক এবং বৌদ্ধিক বিকাশে সাহায্য করে। তার মানে যদি কোনো শিশুর বৃদ্ধি ঠিকঠাক হয়, ঠিক আছে, কারো যদি বৃদ্ধি ভালোভাবে হয়, তার বিকাশও নিশ্চয়ই খুব ভালোভাবে হবে, কারণ বিকাশ নির্ভর করে কিছুটা বৃদ্ধির ওপরই, তাই না? আচ্ছা, এগুলো বললাম। এরপর একটি ব্যতিক্রম সম্পর্ক রয়েছে, সেটি কি না, এক্সেপশন তো সব জিনিসেরই রয়েছে, কিছু ক্ষেত্রে শারীরিক বৃদ্ধি যদি ব্যাহত হয়, মানে ধরো আমরা যে সমস্ত বাচ্চাদেরকে বলি যে যারা কোনো না কোনোভাবে ডিসেবল, ঠিক আছে,
শারীরিক বৃদ্ধি ব্যাহত হলেও তার মানসিক এবং সামাজিক বিকাশ কিন্তু ঘটতে পারে, ঘটবেই না যে এমনটা কিন্তু আমরা বলতে পারি না। শারীরিক বৃদ্ধি না ঘটলেও বিকাশ ঘটতে পারে। যেমন ধরো কোনো শিশুর যদি উচ্চতা বৃদ্ধি না পায়, কোনো শিশুর ধরুন সাধারণ উচ্চতাটা কম রয়ে গেল, আচ্ছা তার কি বিকাশ ঘটবে না? অবশ্যই ঘটবে, ঘটতে পারে, মানে পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, কিন্তু যদি বলা হয় যে তোমার বেস্ট ক্রাইটেরিয়া, তাহলে কিন্তু সার্বিক বিকাশের জন্য বৃদ্ধি কিন্তু অপরিহার্য, মানে বৃদ্ধি হওয়াটা জরুরি মানুষের। এরপর বিকাশের বিভিন্ন স্তর, যেখান থেকে তোমাদের মূলত বেশিরভাগ প্রশ্নগুলো আসে। ঠিক আছে, সেগুলো আমরা পড়ব। এই স্তরগুলোর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো, সময়কালগুলো, এগুলো থেকে কিন্তু ডাইরেক্ট তোমাকে প্রশ্ন করে, কোন কোন জায়গাগুলো করে আমি বলে দিচ্ছি, নোট কর। ঠিক আছে, এই বিকাশ আমরা যে পড়লাম, মনোবিদরা এই বিকাশকে মানুষের যেহেতু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি প্রক্রিয়া হিসেবে ধরেছেন, তাহলে এই বিকাশের তারা বিভিন্ন স্তর ভাগ করেছেন, যে বিকাশ হচ্ছে বিভিন্ন স্তরে তোমার বিভাজিত আর কি। ঠিক আছে, তারা প্রথম যে স্তর বলেছেন সেটি হচ্ছে প্রাক জন্মস্তর বা প্রেন্টাল পিরিয়ড। এই সময়কাল কখন বলেছেন? এটা হচ্ছে গর্ভধারণ থেকে জন্ম পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে প্রাক জন্মস্তর, মানে 280 দিন বা 40 সপ্তাহ সময়কাল এটা। ঠিক আছে, এই স্তরের বৈশিষ্ট্য কি কি? না, এই স্তরে মাতৃজঠরে ভ্রূণের সবচেয়ে দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটে। তাহলে ভ্রূণের শারীরিক বৃদ্ধি কোন স্তরে সবচেয়ে বেশি ঘটে? না, কোন স্তরে? সেটি হচ্ছে প্রাক জন্মস্তরে। ঠিক আছে, দ্বিতীয় স্তর হচ্ছে আমাদের শৈশবকাল বা ইনফ্যান্সি, শৈশবকাল। এখানের কোন সময়কালটা কোনটা? না, জন্ম থেকে 2 বছর পর্যন্ত, জন্ম থেকে 2 বছর পর্যন্ত সময়কালকে আমরা বলছি শৈশবকাল। ঠিক আছে, এখানে বিকাশ কীরকম ভাবে হয়? না, এই সময়ে শিশুর শারীরিক বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি অত্যন্ত দ্রুত হারে হয়। আমরা পড়ে এলাম যে শৈশবকালে শিশু খুব বেশি তার বৃদ্ধি ঘটে। আর বিকাশের ক্ষেত্রে তার ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে চোখ, কান, ত্বক, এই সমস্ত কিছু দিয়ে সে পরিবেশ থেকে শেখে, মানে ইন্দ্রিয় দ্বারা সে শেখার চেষ্টা করে। এবং এই স্টেজকে খুব গুরুত্বপূর্ণ, একে বলা হয় সেন্সারি মোটর স্টেজ বা সেন্সারি মোটর পিরিয়ড। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় সেন্সারি মোটর স্টেজ কাকে বলা হয়? শৈশবকালকে। সামাজিক বিকাশ কি কি ঘটে? এই জায়গায় শিশু মূলত আত্মকেন্দ্রিক থাকে, ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে শিশু আত্মকেন্দ্রিক থাকে কোন সময়? শৈশবকালে। এবং তারা বাবা মা বা তাকে যে যত্ন করে দেখভাল করে তাদের উপর নির্ভরশীল অবস্থায় থাকে। ঠিক আছে, হতে পারে বাবা মা ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা অন্যান্য ক্ষেত্রে যদি কেউ তার দেখাশুনো করে তাদের উপর তিনি, ওই শিশু কিন্তু ডিপেন্ডেন্ট থাকে টোটালি। ভাষাগত বিকাশের ক্ষেত্রে কি দেখি আমরা? না, এখানে কান্নার মাধ্যমে শুরু হয়। বাচ্চারা একদম জন্মের সময় কি করে? কান্নাকাটি করে। কিন্তু যখন ধীরে ধীরে তারা একটু একটু বড় হয়, 2 বছর বয়স পর্যন্ত গিয়ে তারা ছোট ছোট কিছু শব্দ বলতে শেখে, মা, বাবা, জল, এই যে ছোট ছোট শব্দগুলো, এগুলো তারা বলতে শেখে। তাহলে এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে ছোট ছোট শব্দ যেগুলো, সেগুলো বলতে শেখে শিশু কোন সময়কালে? সেটা হচ্ছে শৈশবকালে। বোঝা গেল? তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ যেগুলো মার্ক করে দিয়েছি, অবশ্যই নোট করে নাও। দ্বিতীয় স্তর হচ্ছে আমাদের পরবর্তীকালে প্রাক বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড, যেটিকে আমরা 2 থেকে 6 বছর পর্যন্ত হিসেবে রাখছি। এই স্তরের একটি অন্য গুরুত্বপূর্ণ নাম হচ্ছে খেলনা বয়স বলা হয় একে, বা টয় এজ, এবং প্রাক বিদ্যালয় বয়স বা প্রি স্কুল এজও বলা হয়। প্রি স্কুল এজ এবং টয় এজ, এই টার্ম দুটো শুনবে তোমরা। কোন স্তরকে বলা হয়? প্রাক বাল্যকালকে। ঠিক আছে, ভাষাগত কি বিকাশ দেখা যায়? এই স্তর, এই যে প্রাক বাল্যকাল, এটি হচ্ছে ভাষা বিকাশের সব থেকে গুরুত্বপূর্ণ সংবেদনশীল একটি সময়। জিজ্ঞাসা করতে পারে তোমাকে প্রশ্ন, যে ভাষা বিকাশের জন্য শিশু কথা বলতে শিখবে, শিশু ভাষা শিখবে, কোন সময়ে সব থেকে বেশি পরিমাণে শেখে? প্রাক বাল্যকালে। এই সময়ে এসে সব থেকে দ্রুত এবং সব থেকে বেশি পরিমাণে তার ভাষাগত বিকাশ ঘটে। ঠিক আছে, ক্রুশিয়াল স্টেজ এটা একটা। আচ্ছা, একই সাথে এই সময় শিশুরা অত্যন্ত কৌতূহলী হয়, মানে তাদের মধ্যে বিভিন্ন কৌতূহল জন্মায়, বিভিন্ন জিনিস জানার, যেটা তুমি তার কাছ থেকে লুকোনোর চেষ্টা করবে সে সেটিকে জানার চেষ্টা করবে। এবং তারা বড়দের নকল করার চেষ্টা করে, বড়রা যেটা করবে সে সেটা দেখে
তাদের অনুকরণ অনুকরণ করা মানে হচ্ছে নকল করা, ডুপ্লিকেট করা চেষ্টা করবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, যে কোন সময় শিশুরা অনুকরণ করার প্রবল চেষ্টা করে, প্রাক বাল্যকালে। ঠিক আছে, এবং এই সময়টাকে প্রাক গ্যাং এজ বা প্রি গ্যাং এজ বলা হয়, প্রি গ্যাং এজ। ঠিক আছে, এর পরবর্তীকালে তারা গিয়ে গ্যাং গঠন করবে, এই জন্য এটাকে প্রি গ্যাং এজ বলা হয়। তাহলে এই হচ্ছে এই সময়কার গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরবর্তী আমাদের স্তর হচ্ছে প্রান্তীয় বাল্যকাল বা লেটার চাইল্ডহুড, যেটা 6 বছর থেকে 12 বছর পর্যন্ত ধরা হয়। এই স্তরের গুরুত্বপূর্ণ যে নাম সেগুলো হচ্ছে বিদ্যালয়ের বয়স বলা হয়, স্কুল এজ বলা হয় এটাকে, গ্যাং এজ বলা হয় এই সময়টাকে। ঠিক আছে, তাহলে গ্যাং এজ এবং স্কুল এজ হচ্ছে উত্তর বা প্রান্তীয় বাল্যকাল। বিকাশ কি কি ঘটে, সামাজিক বিকাশ এই সময়। এই সময় কেন এটাকে গ্যাং এজ বলা হয়, কারণ এই সময় বাচ্চারা দেখো 6 থেকে 12 মানে স্কুলে যাচ্ছে, তারা স্কুলে যাওয়া শুরু করছে, স্কুলে গিয়ে তারা গ্যাং তৈরি করে, দল বা গ্যাং গঠন করে, মানে তাদের একটা গ্রুপ থাকে এবং ওই গ্রুপের প্রতি বা এই দলের প্রতি তারা প্রচণ্ড অনুগত, মানে ওই গ্রুপের একটা গুরুত্ব রয়েছে তাদের জীবনে। বারবার কেন প্রবলেম হচ্ছে রে বাবা। হ্যাঁ, তাহলে তাদের ওই গ্রুপের প্রতি তারা কিন্তু অনুগত, তাদের গুরুত্ব রয়েছে ওই গ্রুপের। ঠিক আছে, দায়িত্ব রয়েছে, তারা গ্রুপকে ভালোবাসে। মানসিক কী কী বিকাশ ঘটে শিশুদের মধ্যে, যুক্তিমূলক চিন্তা বা লজিক্যাল থিঙ্কিং, মানে তারা বিভিন্ন বিষয়কে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে, পারে না হয়তো ঠিকঠাক কিন্তু চেষ্টা করে। ঠিক আছে, কিন্তু এই যে চেষ্টাটা করে এটা কিন্তু মূর্ত। মূর্ত কথাটা মনে রাখবে এখানে, মূর্ত। মূর্ত মানে হচ্ছে তুমি চোখের সামনে যেগুলো দেখতে পাচ্ছ, আর এর অপোজিট হচ্ছে বিমূর্ত। বিমূর্ত মানে হচ্ছে তোমার তোমার চোখের সামনে নেই, তুমি একটা জিনিসকে ভেবে বোঝার চেষ্টা করছো, সেটা হচ্ছে বিমূর্ত। আর মূর্ত মানে যেটা হচ্ছে মূর্তি বা জাস্ট চোখের সামনে রয়েছে। তাহলে চোখের সামনে যে সমস্ত জিনিসগুলো দেখে তারা, সেগুলোর ওপর কিন্তু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে, মানে এই বিমূর্ত জিনিসে তারা কিন্তু বোঝার চেষ্টা করতে পারে না, বুঝতে পারে না। ঠিক আছে, তাহলে মূর্ত বা চোখের সামনে দেখা জিনিসের ওপরই তারা কিন্তু এই যুক্তিটা প্রয়োগ করার চেষ্টা করে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে মূর্ত জিনিসের ওপর তারা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করার একটি স্তর। শারীরিক বিকাশ কিভাবে হয় না, এই স্তরে শারীরিক বৃদ্ধির হার একটু ধীর হয়ে যায়, আমরা পড়ে এলাম আগে, কিন্তু শরীরের বিভিন্ন পেশির মধ্যে সমন্বয় বাড়ে, মানে এটাকে মোটর স্কিল ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ স্টেজ হিসেবে ধরা হয়, পেশিগুলো বেশ ভালোভাবে সক্রিয় হয়। কৈশোরকাল পরবর্তী সময় আমাদের, বা বয়স সন্ধিকাল বলা হয়, অ্যাডোলিসেন্স পিরিয়ড বলছে ইংরেজিতে, 12 থেকে 18 বছর ধরা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ এই স্টেজ এটা, মানে এই যে সময়কালটা বাচ্চাদের, এটা ভীষণই গুরুত্বপূর্ণ সময়। কারণ এই স্টেজে কোনো একজন বাচ্চা বা কোনো একজন শিশু গিয়ে এখানে গিয়েই সে পরবর্তী ভবিষ্যৎকে উন্নত করতে পারে, আবার এখানে গিয়েই সারা ভবিষ্যৎটিকে ধ্বংস করার প্রবণতাও কিন্তু এই স্তরে লক্ষ্য করা যায়। বয়সটা বুঝতে পারছো, খুবই কমপ্লিকেটেড একটি এজ। মনোবিদ স্ট্যানলি হল নামটি নোট করো, এই স্তরটিকে ঝড় ঝঞ্ঝার সময় বা কষ্টের কাল হিসেবে উল্লেখ করেছেন, পরীক্ষায় বহুবার এসেছে। এই স্তরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে হঠাৎ করে শারীরিক উচ্চতা, ওজন, যৌনাঙ্গের বিকাশ ঘটে। কোন সময় গিয়ে, কৈশোরকালে বা বয়স সন্ধিকালে। আবার হঠাৎ করে শারীরিক বৃদ্ধি ঘটা বা উচ্চতা ঘটা শুরু করে দেয়, ওজন বাড়া শুরু হয়ে যায়, মাঝের সময়টা বন্ধ থাকে। মানসিক কি কি বিকাশ ঘটে, বিমূর্ত চিন্তন। এই দেখো একটু আগে আমরা মূর্ত বললাম, এই স্টেজে গিয়ে এসে তারা কিন্তু বিমূর্ত চিন্তন করতে পারছে। বিমূর্ত চিন্তন মানে তোমার চোখের সামনে একটা জিনিস নেই, কিন্তু তুমি সেটা তবুও বোঝার চেষ্টা করছো। তাহলে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এসে শুরু হচ্ছে কোন জায়গায়, কৈশোরকালে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে চোখের সামনে নেই এমন বিষয় নিয়েও যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করে তারা। সামাজিক আর প্রাক্ষবিক বিকাশ কি কি ঘটে না, এখানে একটা আইডেন্টিটি ক্রাইসিস চলে। আইডেন্টিটি ক্রাইসিস মানে কি, নিজেকে সব জায়গাতে প্রতিষ্ঠা করার চেষ্টা, যে আমি আমি একটি গুরুত্বপূর্ণ সমাজের অংশ, মানে সবাই আমাকে জানুক, আমাকে চিনুক, এইরকম একটা মনোভাব তাদের তৈরি হয়। এবং তার মধ্যে একটা হিরোইক ব্যাপার আছে, যে হিরো বলে কিছু আছে, এবং আমি অ্যাজ আ হিরো নিজেকে সে রিপ্রেজেন্ট করতে চায়, মানে সবাই আমাকে ভালো বলুক, আমাকে বলুক যে না ও এই কাজটা খুব দারুণ করেছে, তাহলে হিরোইজমের একটা মনোভাব আছে। এবং কোনো একজন ব্যক্তিকে সে মানে অন্ধভাবে অনুসরণ করা শুরু করে, মানে কোনো একজন ব্যক্তি তার আদর্শ হয় এবং তাকে অন্ধভাবে ফলো করে এই বয়সে এসে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ শুরু হয় এই বয়স থেকে, এই বয়সে এসে, কৈশোরকালে। ঠিক আছে, মানে ছেলেদের আকর্ষণ হয় মেয়েদের প্রতি, ঠিক আছে, বয়েজের আকর্ষণ হয় গার্লসের প্রতি, এবং গার্লসদের আকর্ষণ হয় বয়েজের প্রতি।
ঠিক আছে, এটা হচ্ছে তোমার বিপরীত লিঙ্গের প্রতি একটা অ্যাট্রাকশন এখানে জন্মায়। এই ছিল আমাদের স্তরগুলো। এরপর সেই যে ছেড়ে এসেছিলাম বিকাশের পর্যায়গুলো, এগুলোকে ডিটেলসে একটু আমরা পড়বো এরপর। ঠিক আছে, নাম দুটো আমরা শুনেছি। তাহলে এই যে বিকাশের পর্যায় বা অভিমুখ যেগুলো, বিকাশ তো কোনো যেমন তেমন ভাবে এলোমেলো ভাবে হয়ে যাবে এরকম একটা জিনিস নয়। বিকাশ একটি সুনির্দিষ্ট নিয়ম মাফিক একটি ক্রম বা পথ তার কিন্তু অনুসরণ করে। ঠিক আছে, কোন পথটি অনুসরণ করে সেগুলোই হচ্ছে বিকাশের অভিমুখ। এই অভিমুখ মূলত দুই প্রকার, একটা হচ্ছে সেফালোকডাল আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। পড়ে এলাম আমরা নামগুলো। সেফালোকডাল কি না, সেফালোকডাল হচ্ছে শিশুর বিকাশ, এটি মূলত মাথা থেকে শুরু হয়ে পায়ের দিকে অগ্রসর হয়, হেড টু টো। হেড মানে মাথা, টো মানে হচ্ছে পায়ের পাতা। তাহলে মাথা থেকে পায়ের পাতার দিকে হয়, পাতা পায়ের দিকে হয়, এটিকে বলা হচ্ছে সেফালোকডাল পর্যায়। যেমন ধরো, জন্মের পর বলা হচ্ছে শিশু সবার প্রথমে কি করে, নিজের ঘাড় এবং মাথা শক্ত করে বা সোজা করে রাখতে শেখে। প্রথমে শিশুরা কি করে, নিজের ঘাড়টাকে সোজা করতে শেখে জন্মের পর একদম, বা মাথাটাকে সোজা করতে শেখে। এই জন্য দেখবে যখন একদম বাচ্চাদেরকে কোলে নেওয়া হয়, তাদের ঘাড়টাকে আমরা কিন্তু বড়রা ধরে রাখি, যাতে না সে ঘাড়টা নিচ দিকে হয়ে যায়, কারণ সেই সময় সে ঘাড়টাকে তার নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। ঠিক আছে, তাহলে প্রথমত তারা ঘাড় মাথা শক্ত করে, তারপরে সে কি করে, তারপর সে বসতে শেখে, দিয়ে হামাগুড়ি দিতে শেখে, এবং তারপর অনেক পরে শেষে গিয়ে সে পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে শেখে, দিয়ে হাঁটতে শেখে। তার মানে তুমি লক্ষ্য করে দেখো, শুরু হচ্ছে ব্যাপারটা কোথা থেকে, শুরু হচ্ছে ঘাড় আর মাথা থেকে, তাই না? ঘাড় মাথা থেকে ব্যাপারটা শুরু হয়ে তারপর শেষে গিয়ে পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারছে। তার মানে হলো না, মাথা থেকে পা পর্যন্ত। এটাকেই বলা হচ্ছে সেফালোকডাল পর্যায়। দ্বিতীয় পর্যায় ছিল আমাদের প্রক্সিমোডিস্টাল। এটি কি না, এখানে বলা হচ্ছে শিশুর বিকাশ দেহের কেন্দ্র থেকে পায়ের দিকে বা বাইরের দিকে, মানে মেরুদণ্ড থেকে পরিধির বাইরের দিকে, সেন্টার টু পেরিফেরাল, ঠিক আছে, হয়, মানে ভেতর থেকে বাইরের দিকে হয়। যেমন উদাহরণটা দেখো, একটি শিশু প্রথমে তার পুরো হাত বা কাঁধ সে নাড়াতে শেখে। প্রথমে যখন দেখবে সে কান্নাকাটি করে, সমগ্র শরীর তার যেন ভাইব্রেশন হয়। ঠিক আছে, তাহলে প্রথমে সে পুরো হাত বা কাঁধ নাড়াতে শেখে, কিছুদিন পর সে হাতের আঙুলগুলোকে সূক্ষ্মভাবে ব্যবহার করতে শেখে। ঠিক আছে, যেমন পেন্সিল বা ছোট জিনিস যদি ধরতে যায়, প্রথম প্রথম পুরো হাতটাকে বাড়ায়, দিয়ে যখন একটু একটু বড় হয় শিশুরা, তখন আঙুল দিয়ে ধরার চেষ্টা করে। তার মানে শরীরের কেন্দ্রের পেশিগুলোর থেকে আগে নিয়ন্ত্রিত হচ্ছে কেন্দ্রের পেশিগুলো, এবং ধীরে ধীরে তাদের প্রান্তভাগের পেশিগুলো নিয়ন্ত্রিত হচ্ছে। এটাই বলা হচ্ছে মেরুদণ্ড থেকে পরিধির বাইরের দিকে। আচ্ছা, এখানে 3 নম্বর একটি পয়েন্ট মনে রাখবে এর সাথেই, সাধারণ থেকে বিশেষের ক্রম, জেনারেল টু স্পেসিফিক, এটাও বলে এসেছিলাম আগে একবার। শিশুরা মূলত কোনো উদ্দীপকের প্রতি প্রথমে সামগ্রিকভাবে, পরে নির্দিষ্ট করে, বলেছিলাম না জেনারেল টু স্পেসিফিক, আগে সে পুরো হাতটা বাড়ায় দিয়ে আঙ্গুলের ব্যবহার শেখে। বা যখন একটি শিশু কাঁদে, ঠিক আছে, আগে পুরো শরীর নাড়াচাড়া করে যখন সে ছোট ছিল, ধীরে ধীরে যখন বড় হয় তখন কাঁদার তার লক্ষ্য করবে, তখন সে শরীর কিন্তু স্থির, তখন শুধু চোখ দিয়ে জল ঝরতে থাকে বা মুখের ভঙ্গি করে বিভিন্ন রকম, বাচ্চাদের লক্ষ্য করবে তুমি, এই ব্যাপারগুলো বুঝতে পারবে। একদম শিশু কাঁদলে সারা শরীর নড়ছে, হাত পা নাড়ছে, হাত পা ছুঁড়ে সে কান্নাকাটি করছে, কিন্তু যখন একটু বড় হয়ে গেল তখন দেখবে চুপচাপ বসে মুখটাকে ফুলিয়ে চোখ দিয়ে শুধু জল ঝরছে, কোনো শরীরের কোনো নড়াচড়া তার কিন্তু হয় না। এটাকেই বলা হচ্ছে সাধারণ থেকে বিশেষ, জেনারেল টু স্পেসিফিক। ঠিক আছে, আচ্ছা, এরপর এত দূর আমরা যা কিছু পড়লাম, সেখান থেকেই মূলত গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্টগুলো, সেগুলো একবার দেখে নাও। টয় এজ বলা হয় প্রাক বাল্যকালকে, 2 থেকে 6 বছর বয়স। গ্যাং এজ বলা হয় উত্তর বাল্যকালকে, যেটা 6 থেকে 12 বছর পর্যন্ত ধরা হয়। ভাষা বিকাশের সব থেকে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে প্রাক বাল্যকাল, ভাষার বিকাশ প্রচুর পরিমাণে ঘটে। আর সেফালোকডাল হচ্ছে মাথা থেকে পায়ের দিকের বিকাশ, আর প্রক্সিমোডিস্টাল হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকের বিকাশ। ঠিক আছে, হ্যাঁ। পরবর্তী আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটি হচ্ছে পরিণমন, যেটাকে বলা হয় ম্যাচিউরেশন বা ম্যাচিউরিটি। পরিণমন, ইংলিশ টার্মগুলো আমরা হয়তো শুনেছি, বাংলা নামগুলো বা শুনিনি, বা শুনেছি যদি পড়ে থাকি আগে। পরিণমন ব্যাপারটা কি, তুমি যদি একদম সহজ করে বুঝো, পরিণমন হচ্ছে এমন একটি স্বতঃস্ফূর্ত এবং এমন একটি স্বাভাবিক প্রক্রিয়া, যার মাধ্যমে শিশু জন্মের থেকে, জন্মগতভাবে বা জিনগত কারণে,
তার যে স্বাভাবিক বিকাশটা ঘটে এটাই হচ্ছে তার পরিণমন। মানে তুমি যে একদিন ম্যাচিওর হবে, তোমার যে একদিন বৃদ্ধি বা বিকাশ বিকাশ যে ঘটবে, এটা অ্যাকচুয়ালি আপনা আপনি ঘটে, এটা অ্যাকচুয়ালি জন্মগতভাবে বা জিনগত কারণেই ঘটে। এটাই হচ্ছে পরিণাম, মানে একদম সহজ করে যদি বুঝো। তার মানে তুমি অটোমেটিক্যালি কিন্তু বিকাশ তোমার ঘটবে। ঠিক আছে, কাউকে টাকা দিতে হবে না, কোনো জায়গায় কোর্সও নিতে হবে না। বোঝা গেল? তাহলে বয়স বাড়ার সাথে সাথে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মানসিক ক্ষমতার, এগুলো প্রাকৃতিকভাবেই পরিণত হবেই। সেটাকেই বলা হচ্ছে পরিণমন। বাইরে থেকে কোনো বিশেষ প্রশিক্ষণ, অনুশীলন, এগুলোর কোনো প্রয়োজন নেই পরিণমনের জন্য। মানে তোমার বয়স বাড়লেই তোমার মধ্যে পরিণতি আসবে, তুমি চিন্তা ভাবনা করতে শিখবে, ধীরে ধীরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ পরিণত হবে। এটাই হচ্ছে পরিণমন। ঠিক আছে, উদাহরণ দেখলে খুব ভালোভাবে আরো বুঝে যাবে। বলছে যে একটি শিশুর বয়স বাড়ার সাথে সাথেই প্রাকৃতিকভাবে, মানে আপনা আপনি সে বসতে শেখে, তারপর দাঁড়াতে শেখে এবং শেষে হাঁটতে শেখে। তাহলে হাঁটার জন্য পায়ের পেশিগুলো তার প্রাকৃতিকভাবেই শক্ত হয়ে যায়। ঠিক আছে, ধীরে ধীরে হয়, এটা তো পায়ের পেশিগুলোকে শক্ত করতে হচ্ছে না, ধীরে ধীরে হচ্ছে। এই প্রসেসটাকে পরিণমন বলে। এরপর ধরো এরও কিছু এক্সেপশন রয়েছে, কেউ হয়তো হাঁটতে পারে না বা কেউ দাঁড়াতে পারে না, সেগুলো এক্সেপশন। আমি নর্মালি বলছি পরিণমন ব্যাপারটা। বুঝতে পারলে আসলে, আশা করছি সহজভাবে বললাম একদম। এরপর হচ্ছে পরিণমনের প্রকৃতি কি। ঠিক আছে, ম্যাচিউরেশন বা ম্যাচিউরিটির নেচারটা কি। না, এই পরিণমন হচ্ছে তোমার জৈবিক প্রক্রিয়া এবং একই সাথে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে পরিণমন মূলত একটি জৈব মানসিক প্রক্রিয়া বা বায়োলজিক্যাল প্রসেস। শিশুর মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, পেশিতন্ত্রের স্বাভাবিক যে বৃদ্ধি, তার ফলেই কিন্তু পরিণমন ঘটে। মানে পড়ে এলাম, বারবার ব্যাপারটা পড়ছি যে স্বাভাবিক, এটা এখানে কারো হাত থাকে না, এটা অটোমেটিক হয়। দ্বিতীয় হচ্ছে তোমার বংশগতি নির্ভর। পরিণমন কি বংশগতির ওপর নির্ভর করে? হ্যাঁ, অবশ্যই করে, অনেকাংশই করে, বেশিরভাগটাই করে। তাহলে পরিণমনের প্রকৃতি বা ধরন বেশিরভাগই কিন্তু শিশুর জিন বা বংশগতি এর ওপর নির্ভর করে। তোমার আহ, তুমি কতটা পরিণত হবে, তুমি কতটা মেচিওর হবে, সেটা কিন্তু তোমার বংশ দেখলে অনেকটা বোঝা যায়, তোমার পূর্বপুরুষরা কেমন ছিল সেটা যদি দেখি আমি। স্বতঃস্ফূর্ততা, এটা তো অবশ্যই স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার। এটি ভেতর থেকে ঘটে, ইন্টারনাল একটি প্রসেস, বাইরে থেকে কোনো কারো প্রভাব লক্ষ্য করে না। তার মানে এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে। কেউ এখানে বাইরে থেকে তুমি সাহায্যও তোমাকে করতে পারবে না, তোমার পরিণমনের জন্য কিচ্ছু করতে পারবে না। এটা একটা স্বতঃস্ফূর্ত ইন্টারনাল প্রসেস, নিজে নিজে হয়। আচ্ছা, শিখনের ভিত্তি। পরিণমন নিজে কিন্তু শিখন নয়। কেন? কারণ পরিণমনের সাথে শিখনের সম্পর্ক নেই তো। পরিণমন তো আপনা আপনি ঘটে। শিখন শিখিয়ে তো কাউকে পরিণত করা যায় না। তুমি কাউকে ম্যাচিউরিটি শেখাতে পারবে কি? কাউকে তুমি শিখিয়ে ম্যাচিওর করতে পারবে? পারবে না, এটা আপনা আপনি ব্যাপার। কিন্তু যে কোনো শিখনের জন্য পরিণমন কিন্তু অপরিহার্য। মানে দুটোর ডিফারেন্স দেখো। পরিণমনের সাথে শিখনের সম্পর্কটা এটাই যে শিখিয়ে কিন্তু কারো পরিণমন সম্ভব নয়। মানে কাউকে তুমি ম্যাচিওরিটি শেখাতে পারবে না, কাউকে তুমি শিখিয়ে ম্যাচিওর করতে পারবে না। কিন্তু যদি তুমি কোনো কিছু শিখতে যাও, তুমি ধরো নাচ করা শিখবে, তুমি ধরো গান গাওয়া শিখবে, তুমি ধরো কবিতা আবৃত্তি শিখবে, কিছু শিখবে, সেজন্য কিন্তু তোমার এই পরিণমনটা খুব ভালোভাবে প্রয়োজন। মানে তুমি যদি ম্যাচিওর না হও, তুমি ঠিকঠাক নাচ করা শিখতে পারবে না, তুমি ঠিকঠাক গান গাওয়া শিখতে পারবে না, কবিতা আবৃত্তি ঠিক করে শিখতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে দুটো সম্পর্ক। এবার পরিণমনের বৈশিষ্ট্য, এই জায়গাতে খুব একটা কোশ্চেন আসে না, এগুলো জাস্ট ওভারঅল দেখে নাও, আমি বলে দিচ্ছি যে যে পয়েন্টগুলো মনে রাখবে। পরিণমনকে বলা হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমরা 3-4 বার পড়লাম, এই টার্মটা শুনলাম। তাহলে পরিণমন সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া, নিজে নিজে হয়, আপনা আপনি এটি ঘটে। এর জন্য কেউ শিশুকে জোরও করতে পারবে না, আর শিশুকে চেষ্টাও করাতে পারবে না, নিজে নিজে ঘটবে। প্রশিক্ষণ নিরপেক্ষ, তার মানে তুমি হচ্ছে যে পরিণমনের জন্য কোনো মাস্টার রাখবে বা কোনো অনলাইন কোর্স নেবে, এটা তো সম্ভব নয়। ঠিক আছে, তাহলে পরিণমনের জন্য কোনো অনুশীলন, কোনো চর্চা, কোনো প্রশিক্ষণের কোনো প্রয়োজনই নেই, স্বাভাবিক জিনিস না এটা। আচ্ছা, এরপর বলা হচ্ছে নির্দিষ্ট সময়সীমা। পরিণমন কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া নয়। যেমনভাবে বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া ছিল, সারা জীবন তুমি শিখবে না। পরিণমন সারা জীবন হয় না, একটি নির্দিষ্ট বয়স পর্যন্তই তুমি মেচিওর হও। ঠিক আছে, দিয়ে মেচিওর হয়ে যাওয়ার পর কিন্তু পরিণমন থেমে যায়। যখন তুমি মেচিওর হয়ে গেলে তখন পরিণমন থেমে যাবে। তারপর হচ্ছে সর্বজনীন প্রক্রিয়া, ইউনিভার্সাল প্রসেস। পরিণমন একটি সর্বজনীন প্রক্রিয়া, তার মানে কি পৃথিবীতে সবার পরিণমন হয়। ঠিক আছে, স্বাভাবিক সমস্ত শিশুর, দেখো এক্সেপশনাল কিন্তু আমি বলছি না, কেউ হাঁটতে পারছে না, কেউ কথা বলতে পারছে না, কেউ
এগুলো এক্সেপশন, এগুলো কোনো অসুখ বা অন্য কোনো জনিত কারণ, আমি সেগুলোর কথা বলছি না। নর্মাল সমস্ত শিশুই কিন্তু হাঁটতে পারে, কথা বলতে পারে, শারীরিক পরিবর্তন তার হয়, তার মানে পরিণমন সবারই হয়। ঠিক আছে। হ্যাঁ, এর পরবর্তী পয়েন্টে আবার ওই যুক্তিটাকে আবার একটু এলাবোরেট করে বললে কি, সবারই হয় কিন্তু একই রকমভাবে বা একই সাথে সবার হয় না। তাহলে পরিজনন সার্বজনীন ঠিক আছে, কিন্তু এর গতিটা বা এর হারটা সব শিশুর ক্ষেত্রে সমান হয় না। মানে কোনো শিশু ধরো 9 মাসে হাঁটতে পারছে, কেউ 12 মাসে হাঁটতে পারছে, কেউ 1.5 বছরে হাঁটতে পারছে, কেউ কথা বলতে পারছে হয়তো ধরো 1 বছরে, কেউ কথা বলতে পারছে 1.5 বছরে, কেউ আগেই কথা বলতে পারছে। তার মানে কথা বলতে পারছে বা হাঁটতে পারছে বা আহ, পাচ্ছে সবাই, কিন্তু সময়টা সবার একই রকম নয়, ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। ঠিক আছে। শারীরিক ও মানসিক উভয় দিকেই যুক্ত। পরিণমন বলতে কেবলমাত্র যে শারীরিক বৃদ্ধি বোঝায় বা পেশি শক্তিশালী হচ্ছে এটা বোঝায় তা তো নয়। বয়সের সাথে সাথে মানসিক বা বৌদ্ধিক ক্ষমতার যে পরিণতি, সেটাকেও পরিণমনই বলা হয়। তোমার বুদ্ধি পরিণত হচ্ছে, তোমার মানসিক চিন্তা ভাবনা করার ক্ষমতা পরিণত হচ্ছে, এটাও পরিণমন। শুধুমাত্র পেশি বা শারীরিক বৃদ্ধিটা এটাই তো পরিণমন নয়। আচ্ছা, টোটাল আমাদের আজকের টপিকের মধ্যে যা যা পড়লাম আমরা, সেগুলো এরপরে এক জায়গাতে একটু দেখে নাও, রিভাইজ। অ্যাকচুয়ালি আমরা ওয়ান লাইনার এই জন্যই রেখেছি, পুরো টপিকটা এতক্ষণ যা পড়লে প্রথম দিকেরগুলো হয়তো গুলিয়ে যাবে, আর একবার আমরা ঝালিয়ে নিই তাহলে আর গুলাবো না। তাহলে প্রথম আমরা পড়েছিলাম বৃদ্ধি আর বিকাশ। এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ জিনিস পড়েছি, না বৃদ্ধি পরিমাণগত, ঠিক আছে, কিন্তু বিকাশ গুণগত এ পরিমাণগত দুটোই, তাই না? বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়সে গিয়ে থেমে যায়, কিন্তু বিকাশ মাতৃজঠর থেকে মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওম টু টোম চলতে থাকে। তার মানে এটিকে এজন্য জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়, নিরবিচ্ছিন্ন একটি প্রক্রিয়া বলা হয়। বৃদ্ধি বিকাশের একটি অংশ মাত্র, মানে বৃদ্ধি না ঘটলেও বিকাশ কিন্তু ঘটতে পারে। পড়ে এসছি আমরা এই সব বিষয়গুলো, আর একবার রিভাইজ হয়ে যাচ্ছে। বিকাশ সর্বদা সাধারণ থেকে বিশেষের দিকে হয়, মানে জেনারেল টু স্পেসিফিক দিকে হয়। প্রতিটি শিশু বিকাশের হার প্রত্যেকটা শিশুর আলাদা। ঠিক আছে। মানে বিকাশ কিন্তু ব্যক্তিগত পার্থক্য নীতি মেনে চলে, সবার বিকাশ একই রকম হয় না, একই সময় হয় না। ঠিক আছে। বিকাশের অভিমুখ থেকে কি কি পয়েন্ট পড়েছিলাম আমরা, যে শিশুর বিকাশ মাথা থেকে শুরু করে পায়ের দিকে হয়, যাকে আমরা সেফালোকডাল বলা হয়। শিশুর বিকাশ শরীরের কেন্দ্র থেকে মেরুদণ্ডের দিকে হয় বা পরিধির দিকে হয়, যাকে আমরা প্রক্সিমো ডিস্টাল বলি। বিকাশের বিভিন্ন স্তর থেকে কি কি জিনিস পড়েছিলাম, যে শারীরিক বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত হয় কোন সময়, প্রাক জন্ম স্তরে বা প্রেন্টাল পিরিয়ডে, এবং জন্মের পরবর্তী শৈশবকালে 0 থেকে 2 এই সময়কালে শারীরিক বৃদ্ধির হার সব থেকে বেশি হয়। তাহলে প্রাক জন্মস্তর এবং শৈশবকাল। শিশুর ভাষা বিকাশের জন্য সব থেকে সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ সময় কোনটা, সেটা হচ্ছে বাল্যকাল। এখানে ভাষা বিকাশের সব থেকে গুরুত্বপূর্ণ স্তর, 2 থেকে 6 বছর পর্যন্ত ধরা হয় এটাকে। প্রাক বাল্যকালকে মানে 2 থেকে 6 বছর, যেটা এটাকে খেলনার বয়স বলা হয় বা টয় এজ বলা হয়, এবং প্রি গ্যাং এজও বলা হয়। উত্তর বাল্যকাল যেটা 6 থেকে 12 বছর, এটাকে গ্যাং এজ বলা হয় এবং বিদ্যালয়ের বয়স হিসেবে এটাকে ধরা হয়। এবার মনোবিদ স্ট্যানলি হল তিনি বয়ঃসন্ধিকালকে বা কৈশোরকালকে সেটাকে বলেছেন ঝড় ঝঞ্ঝা এবং কষ্টের সময়। ঠিক আছে। আর বিমূর্ত চিন্তনের ক্ষেত্রটা কি, না বিমূর্ত চিন্তন, আত্মপরিচয়ের সংকট, আইডেন্টিটি ক্রাইসিস, যেগুলো নিজেকে হিরো হিসেবে রিপ্রেজেন্ট করা, নিজেকেই তোমার সবসময় নিজের অ্যাটেনশন চাওয়া, এগুলো কিন্তু কৈশোরকালের অন্যতম গুরুত্বপূর্ণ 3টি বৈশিষ্ট্য। সেখানে বিমূর্ত চিন্তন করতে পারে, এর আগে পর্যন্ত কিন্তু শুধুমাত্র সে কি করতো, মূর্ত চিন্তন করতে পারতো, যেগুলো চোখের সামনে ছিল সেগুলোরই ভাবনা চিন্তা করতে পারতো। তাহলে এইগুলো ছিল এই স্টেজ থেকে। পরিণমন থেকে আমরা কি কি পড়লাম, না পরিণমন থেকে আমরা পড়লাম কি, পরিণমন হচ্ছে তোমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। কেউ তোমাকে জোর করে বাইরে থেকে তোমার পরিণমন কেউ ঘটাতে পারে না। ঠিক আছে। পরিণমন যা ঘটবে তোমার ওটা আপনা আপনিই ঘটবে, তাই না? এর জন্য কোনো অনুশীলন বা বিশেষ কোনো প্রশিক্ষণ এর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। কারো উপরে নির্ভর করে না। দ্বিতীয় হচ্ছে, যে কোনো ধরনের শিখন বা লার্নিং যেটা, এর প্রধান পূর্ব শর্ত হলো পরিণমন। মানে তোমার ম্যাচিওরিটি যদি না আসে তুমি ঠিকঠাক কোনো জিনিস শিখতে পারবে না। ঠিক আছে। কিন্তু পরিণমনের ক্ষেত্রে শিখন কোনো প্রবলেম নয়, মানে পরিণমন হতে গেলে শিখন লাগে না। পরিণমন জীবনব্যাপী প্রক্রিয়া নয়, এটি একটি নির্দিষ্ট মাত্রায় ঘটে এবং একটা সময় গিয়ে যখন তুমি ম্যাচিওর হয়ে যাবে তখন এটা থেমে যায়। আর পরিণমন মূলত শিশুর বংশগতি এবং জিনের ওপর খুব ভালোভাবেই এটার তোমার প্রভাব আছে। মানে পরিণমনের
পরিণমনের ওপর এদের প্রভাব কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। এই ছিল আমাদের রিভাইজ, এগুলো আমরা পড়ে এলাম। এরপর আমরা প্রিভিয়াস ইয়ার পড়বো যে কি কি কোয়েশ্চেন্স এই চ্যাপ্টার থেকে এসছিল, সেগুলোর ডেসক্রিপশন আলোচনা একদম ডিটেলসে আমরা এরপর করব। প্রথম প্রশ্ন দেখো, একদম বৃদ্ধি বা গ্রোথ এটি বলতে মূলত কি বোঝায়? ডাব্লিউবি টেট 2017 সালের একটি প্রশ্ন। গুণগত পরিবর্তন, পরিমাণগত পরিবর্তন, গুণগত এবং পরিমাণগত উভয়ই, নাকি কোনোটিই নয়? তাহলে বৃদ্ধি, বৃদ্ধির সাথে কি হবে? বৃদ্ধি মানেই কিন্তু মনে রাখতে হবে তোমাকে, বৃদ্ধি মানে হচ্ছে কেবলমাত্র পরিমাণগত, বৃদ্ধির সাথে গুণগত পরিবর্তন কোনো সম্পর্ক নেই। কারণ বৃদ্ধি কি? বৃদ্ধি হচ্ছে শিশুর শারীরিক আকার, তাই না? শারীরিক আকার, আয়তন, ওজন, ঠিক আছে, এই সমস্ত কিছুর পরিবর্তন, তাই না? উচ্চতা বাড়া, ওজন বাড়া, এইসব, তাই এটি পরিমাণগত। আর বিকাশ হলে এই গুণগত এবং পরিমাণগত উভয়ই এটা হচ্ছে বিকাশ। দুটো টাইপের পরিবর্তনই কিন্তু তার মধ্যে ঘটে, গুণগত ঘটে, পরিমাণগত ঘটে। কোনটি বিকাশের বৈশিষ্ট্য নয়? এই কোশ্চেন ভালো করে পড়বে, নয় শব্দগুলো কিন্তু খুব ডাউটফুল, মানে এটাকে ছেড়ে দিলে তোমার উত্তর পাল্টে যাবে। তাহলে বিকাশের বৈশিষ্ট্য নয়, সিটের 2014 প্রশ্ন। বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, বিকাশ নির্দিষ্ট সময় পর থেমে যায়, বিকাশ হলো বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, নাকি বিকাশ গুণগত পরিবর্তন নির্দেশ করে? ভালো করে প্রশ্নগুলো পড়ে দেখো, উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি বলছি, বিকাশ, বিকাশের সাথে এর সম্পর্ক কোনটার রয়েছে, কোনটা নয় বলেছে তোমাকে, মানে কোনটি বিকাশের বৈশিষ্ট্য নয়, কোনটি বিকাশের বৈশিষ্ট্য নয়? বিকাশ কি কখনো গিয়ে থেমে যায়? আমরা কি বললাম, বিকাশ একটি আমৃত্যু প্রক্রিয়া। একটা টার্ম ছিল যে ওম্ভ টু টোম, মানে জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত চলে বিকাশ, তাই না? বিকাশ তো থেমে যায় না। বৃদ্ধি গিয়ে একটা বয়সে থেমে যায়, এখানে থেমে যায় কে? থেমে যায় বৃদ্ধি। বৃদ্ধি সব দিন হয় না, একটা বয়সে গিয়ে বৃদ্ধি থেমে যায়, মূলত ধরো মূলত 25 বছর বয়স পর্যন্ত। কিন্তু বিকাশ সে একটি জীবনব্যাপী প্রক্রিয়া, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বলা হয় বিকাশকে আবার, তাই না? নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বলা হয় বিকাশকে, সব দিন হয়, সমস্ত দিন চলতে থাকে বিকাশ মৃত্যু পর্যন্ত। বৃদ্ধি বিকাশের সম্পর্ক কি? আসাম টেট 2019-এর প্রশ্ন। একে অপরের পরিপূরক বৃদ্ধি আর বিকাশ, একে অপরের বিরোধী, বৃদ্ধি বিকাশের উপর নির্ভরশীল নয়, আর নাকি এদের মধ্যে কোনো সম্পর্কই নেই? কোনটা হবে? পড়ে এলে বৃদ্ধি আর বিকাশ এরা একে অপরের পরিপূরক নয় কি? আমরা যখন পড়েছিলাম বৃদ্ধি আর বিকাশের মধ্যেকার সে সম্পর্ক, পার্থক্য পড়ার পরে সেখানে বলা ছিল নাকি যে বৃদ্ধি ছাড়া সঠিক বিকাশ সম্ভব নয়? বৃদ্ধি তোমার যদি ঠিকঠাক না হয় তাহলে সঠিক বিকাশ, বিকাশ হয়তো হয়ে যাবে কিন্তু সঠিক বিকাশ কিন্তু তোমার বৃদ্ধি ছাড়া সম্ভব নয়, ঠিক আছে? বৃদ্ধি ছাড়া সঠিক বিকাশ সম্ভব নয়, এবং বিকাশ ছাড়াও বৃদ্ধির পরিপূর্ণতা আসে না। তাহলে যদি শারীরিক বৃদ্ধি ঠিক মতো হতে হয় তাহলে শিশুর মানসিক, সামাজিক, প্রাক্ষবিক বিকাশ কিন্তু খুব প্রয়োজন, ঠিক আছে? চলো পরবর্তী। শিশুর বিকাশ মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হয়, মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হয়, এটি বিকাশের কোন নীতি? সিটেট 2012, ডাব্লিউপেট 2017। দেখছো ওই যে দুটো টার্মের কথা বলেছিলাম, তাহলে এখান থেকে ভরে ভরে প্রশ্ন আসে। মাথা থেকে পায়ের দিকে কি? প্রক্সিমোডিস্টাল নীতি, সেফালোপডাল নীতি, নিরবিচ্ছিন্ন নীতি, একীকরণ নীতি? কোনটা? মাথা থেকে পা, মাথা থেকে পা মানে সেফালোক ডাল, মাথা থেকে পা মানে সেফালোক ডাল। এই সেফালোক ডাল যদি এটাকে নিয়ে আবার ডিটেলসে পড়ো, এটা অ্যাকচুয়ালি সেফালোক ডাল একটা ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন একটি ওয়ার্ড। কি ওয়ার্ড? ওয়ার্ডটা হচ্ছে সেফালো, সেফালো, ঠিক আছে? আর আরেকটি ওয়ার্ড আছে কডাল, সেফালো আর কডাল, এই দুটি শব্দ থেকে তৈরি হয়েছে। সেফালো মানে হচ্ছে মাথা, সেফালো কথার অর্থ হচ্ছে মাথা, আর কডাল শব্দের অর্থ হচ্ছে লেজ বা প্রান্তভাগ, ঠিক আছে? এই দুটো শব্দ থেকে সেফালোকডাল শব্দটি এসেছে। শিশুর বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হওয়াকে কি বলে? দেখো রিপিটেড কোয়েশ্চেন আসছে, সিটেট 2016, 2019। কেন্দ্র থেকে পরিধির দিকে মানে কি বলবে তুমি? এটাকে সেফালোকডাল বলবে, প্রক্সিমোডিস্টাল বলবে, রৈখিক বলবে, স্পাইরাল বলবে? এতক্ষণ অবধি বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। তাহলে কেন্দ্র থেকে পরিধি মানে
প্রক্সিমো ডিস্টাল। প্রক্সিমো ডিস্টাল, এই যে প্রক্সিমো ডিস্টাল, এই নীতি অনুযায়ী শিশুর কি বলা হয়, যে শিশুর যে মেরুদণ্ড বা দেহের কেন্দ্রের থেকে অঙ্গগুলো কোন দিকে যায়, আগে বিকাশ হয় ওগুলো দিয়ে হাত পা আঙ্গুল এগুলো শেষে হয়, ঠিক আছে, প্রান্তভাগের বিকাশটা শেষে হয়। বিকাশ কখনো শেষ হয় না, এই ধারণাটি কোন নীতির সাথে যুক্ত? সিটের 2011। কোন নীতির সাথে যুক্ত? মিথস্ক্রিয়ার নীতি, নিরবিচ্ছিন্নতার নীতি, পারস্পরিক সম্পর্কের নীতি, নাকি নির্দিষ্ট ক্রমের নীতি? বলছে বিকাশ কখনো শেষ হয় না, বিকাশ আমৃত্যু চলতে থাকে। মানে কি আমৃত্যু চলতে থাকা মানে কি? কেউ এটাকে বিচ্ছিন্ন করতে পারে না, মানে নিরবিচ্ছিন্নতার নীতি, ঠিক আছে, মানে এটি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বিকাশ, কেউ একে বিচ্ছিন্ন বা বিভেদ করতে পারে না, এটা একটি অবিচ্ছিন্ন ধারা, ঠিক আছে, জন্ম থেকে মৃত্যু অবধি চলতে থাকে। এখানেই তোমার অর্ধেক জিনিস মুখস্থ হয়ে যাবে যদি মন দিয়ে তুমি করো। একটি শিশু প্রথমে পুরো হাত ব্যবহার করে দিয়ে জিনিস ধরার চেষ্টা করে এবং পরে শুধুমাত্র আঙ্গুল ব্যবহার করে জিনিস ধরার চেষ্টা করে, এটি বিকাশের কোন নীতি নির্দেশ করে? ত্রিপুরা টেট 2017-তে। প্রথমে পুরো হাত ব্যবহার করে মানে জেনারেল সেন্স, আর তারপরে শুধু আঙ্গুল ব্যবহার করে মানে স্পেসিফিক সেন্স। তাহলে এটাই বলা হয়েছে কোন নীতি নির্দেশ করে, সাধারণ থেকে বিশেষ, বিশেষ থেকে সাধারণ, সেফালোগডাল, কোনোটিই নয়। জেনারেল জেনারেল টু স্পেসিফিক, তাই না, জেনারেল থেকে স্পেসিফিকের দিকে, জেনারেল টু স্পেসিফিক। তাহলে জেনারেল টু স্পেসিফিক মানে কোনটা? সাধারণ থেকে বিশেষ, বিশেষ থেকে সাধারণ তো নয়, তাহলে সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়, ঠিক আছে, মানে প্রথমে কোনো সমগ্র শরীর দিয়ে কোনো একটি কাজ করে, তারপরে ধীরে ধীরে নির্দিষ্ট অঙ্গকে সে ব্যবহার করতে শেখে। এই প্রশ্নটা দেখো, একই বয়সের দুজন শিশু, একই বয়সের দুজন শিশু, তাদের মধ্যে শারীরিক বা মানসিক বিকাশের হারের পার্থক্য দেখা যাচ্ছে। একই বয়সের দুজনের শিশু, এটি বিকাশের কোন নীতি? সিটেট 2018 সালের প্রশ্ন। একই বয়সের শিশু কিন্তু বিকাশের হারের পার্থক্য, নির্দিষ্ট ক্রমের নীতি, ব্যক্তিগত বৈষম্যের নীতি, একীকরণের নীতি, নাকি পারস্পরিক মিথস্ক্রিয়ার নীতি? ভেবে দেখো, পড়ে এলে বলার চেষ্টা করো। একই এজ, ধরো 9 বছর এজ দুটো বাচ্চারই, কিন্তু তাদের বিকাশ কারো কম হচ্ছে কারো বেশি হচ্ছে একই সময়। তার মানে কি, এই যে ব্যক্তি দুজন, এই ব্যক্তি দুজনের বিকাশের মধ্যে কি আছে? বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে, তাই না, বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। তার মানে কি, ব্যক্তিগত বৈষম্যের নীতি অনুযায়ী এটা ঘটবে, তাই তো। তাহলে প্রতিটি শিশুই অ্যাকচুয়ালি আলাদা, প্রতিটি শিশুই আলাদা। এবার বংশগতি আর পরিবেশ, ঠিক আছে, বংশগতি এবং পরিবেশ, এই দুটো জিনিসের ওপর লক্ষ্য করে বা এই দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে তাদের কিন্তু বিকাশ আলাদা আলাদা হয়, মানে যেটাকে বলা হচ্ছে আমাদের রেট অফ ডেভেলপমেন্ট আর কি, রেট অফ ডেভেলপমেন্ট, এটা আলাদা আলাদা হয় তাদের বংশগতি আর পরিবেশের উপর ডিপেন্ড করে। মানব জীবনে বিকাশের কোন স্তরে শারীরিক বৃদ্ধি সবচেয়ে দ্রুত হয়? সিটেট 2015। কোন স্তরে শারীরিক বৃদ্ধি দ্রুত হয়, মানে সব থেকে বেশি তুমি বড় হয়ে যাবে, শরীরের ওজন বা উচ্চতা বেড়ে যাবে? শৈশব এবং প্রারম্ভিক বাল্যকালে, প্রান্তীয় বাল্যকালে, বয়স সন্ধিকালে, নাকি প্রাপ্তবয়স্ককালে? সব থেকে বেশি বৃদ্ধি কোন সময় হয়? শৈশবকালে হয় আর প্রারম্ভিক বাল্যকালে হয়, এই দুটো সময় হয় প্রচুর পরিমাণে শিশুর বৃদ্ধি ঘটে, মানে জন্মের পর থেকে প্রথম যে 2 থেকে 3 বছর বয়স, ঠিক আছে, এই সমস্যা, মানে অ্যাকচুয়ালি ধরলে 0 to 3, মানে এর মধ্যে দুটো স্টেজ চলে আসতে, এই সময়ে বৃদ্ধি, মানসিক শারীরিক বৃদ্ধি বিকাশ প্রচুর পরিমাণে হয় অন্যান্য যে কোনো স্তরের তুলনায়, ঠিক আছে। কোন স্তরকে মনস্তাত্ত্বিকরা ঝড় ঝঞ্ঝার কাল, পিরিয়ড অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস বলেছেন? ওয়েস্ট বেঙ্গল টেট 2012, সিটেট 2014, এর বাইরেও অনেকবার এসছে, আমি লিখিনি, দুটো লিখে রেখেছি যে দুবার দেখানোর জন্য, বারবার কিন্তু এই প্রশ্ন রিপিট হয়। শৈশবকাল, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, বার্ধক্যকাল, কোন স্তরকে বলা হয়? এটা ভাবার তো কিছু নেই, বয়ঃসন্ধিকাল, যেটাকে ইংলিশে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই সময়কালকে বলা হচ্ছে কি তোমার ঝড়ঝঞ্ঝার সময়। কোন সময়? বয়সটা কত? 12 থেকে 18 বছর পর্যন্ত এই সময়কাল, ঠিক আছে। কেন বলছেন? কারণ এই সময় শিশুদের
শারীরিক, ঠিক আছে, মানসিক, ঠিক আছে, শারীরিক মানসিক বা তোমার হরমোনগত বিভিন্ন পরিবর্তন শিশুদের বা কিশোরীদের মধ্যে লক্ষ্য করা যায়, এবং এর ফলে কি হচ্ছে, তাদের মধ্যে চরম মানসিক এবং তোমার আবেগগত অস্থিরতা লক্ষ্য করা যায়, ঠিক আছে, অস্থিরতা লক্ষ্য করা যায়, প্রচণ্ড অস্থির হয়ে যায় শরীর। পরবর্তী প্রশ্ন দেখো, খেলনার বয়স বা টয় এজ কোন স্তরকে বিকাশের বলা হয়? সিটেট 2016 সালে এসেছিল। শৈশবকালকে, প্রারম্ভিক বাল্যকালকে, প্রান্তীয় বাল্যকালকে, নাকি বয়স সন্ধিকালকে? কোন সরি কোন সময়কালকে বলা হয় খেলনার এজ বা টয় এজ? খেলনা এজ বা টয় এজ হচ্ছে তোমার কোনটা? প্রারম্ভিক বাল্যকাল, যেটাকে বলা হচ্ছে কি আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড কত বছর থেকে কত বছর? আর্লি চাইল্ডহুড মানে হচ্ছে 2 থেকে 6 বছর বয়স পর্যন্ত। এই সময়ে বাচ্চারা মূলত খেলনা নিয়ে খেলতে প্রচুর ভালোবাসে, ঠিক আছে। আর এর পরেই যে তোমার আসছে লেটার চাইল্ডহুড বা লেট চাইল্ডহুড, এর পরবর্তীকাল সময়, এই সময়টাকে বলা হচ্ছে তোমার গ্যাং এজ, ঠিক আছে, মাথায় রাখবে এটা, বা প্লে এজও বলা হয় একে। পরিণমন হলো একটি কি? কৃত্রিম প্রক্রিয়া, শর্তাধীন প্রক্রিয়া, স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, শিক্ষণলব্ধ প্রক্রিয়া। ওয়েস্ট বেঙ্গল টেট 2013। পরিণমন কি? পরিণমন কৃত্রিম কি? বাইরে থেকে কেউ তোমাকে তৈরি করে দেবে? শর্ত আছে পরিণমনের জন্য কোনো, নাকি কোনো এটাকে শেখানো যায়? এগুলো কোনোটাই নয়। পরিণমন মানেই স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত, কেউ তোমার এখানে হস্তক্ষেপ করতে পারবে না। এটা একদম স্পন্টেনিয়াস, ন্যাচারাল, ঠিক আছে, বা স্পন্টেনিয়াস প্রসেস। পরিণমন প্রথমত একটা জৈবিক প্রক্রিয়া, এবং এর মাধ্যমে কি হয় না, বংশসূত্রে প্রাপ্ত তোমার যে বৈশিষ্ট্য সেগুলোরই বিকাশ হয়, ঠিক আছে, এটাকেই তো আমরা পরিণমন বলি। পরিণমনের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য, ত্রিপুরা টেটে আসা প্রশ্ন 2019-এ, এর জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয়। পরিণমনের জন্য কঠোর অনুশীলনের প্রয়োজন হয়। পরিণমনের জন্য কোনো অনুশীলনের প্রয়োজন হয় না, আর এটি সম্পূর্ণ পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। কোনটা? কোনটা পরিণমন? পরিণমনের জন্য প্রয়োজন হয় কি এর অনুশীলনের, না অভিজ্ঞতার, না পরিবেশ নিয়ন্ত্রণ করে? না, পরিণমনের জন্য কোনো রকম কোনো অনুশীলনের প্রয়োজন হয় না। পরিণমনকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। যা কি হচ্ছে বলো তো আজকে, বারবার স্লাইডগুলো রিপিট হয়ে যাচ্ছে কেন? তাহলে কোনো অনুশীলনের প্রয়োজন হয় না, ঠিক আছে, কোনো ক্লাসরুমের অনুশীলনও দরকার নেই, ঠিক আছে। তুমি ধরো না, যখন একটা বয়সে তোমার শিশু যদি দাঁত উঠে যায়, ঠিক আছে, ওটার জন্য কি কোনো বাইরের কোনো কারো প্রয়োজন? দাঁত উঠবেই একটা বয়সে এসে শিশুদের মধ্যে, ঠিক আছে। পরবর্তী দেখো, শিখন এবং পরিণমনের মধ্যে সম্পর্ক কি? ওয়েস্ট বেঙ্গল টেট 2015। শিখন আর পরিণমনের মধ্যেকার সম্পর্ক জানতে চেয়েছে। এরা একে অপরের পরিপূরক এবং বিকাশের জন্য অপরিহার্য। পরিণমন শিখনের উপর নির্ভরশীল। শিখন কেবল শারীরিক পরিবর্তনের জন্য দায়ী, নাকি এদের মধ্যে কোনো সম্পর্ক নেই? শিখন আর পরিণমনের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই নাকি হতে পারে? কি বলছো? শিখন আর পরিণমন এরা কিন্তু একে অপরের ওপর পরিপূরক, নির্ভরশীল, বিকাশের জন্য একে অপরের ওপর নির্ভরশীল, অপরিহার্য। পরিণমন হচ্ছে শিশুর তোমার ক্ষমতা অর্জনের ভিত্তি, আর শিখনটা কি? শিখন হচ্ছে সেই ক্ষমতার প্রয়োগ। তাহলে ক্ষমতা অর্জনের যে ভিত্তি, সেটাই হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার পরিণমন, তাই না? আর এই যে ক্ষমতাটা অর্জন করলো, এটার প্রয়োগ যে হচ্ছে, এটার প্রয়োগটা কি? এটা যখন প্রয়োগ হচ্ছে তাকেই তো বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে তোমার শিখন, তাই না? তাহলে এদের সাথে তো সম্পর্ক রয়েছে, তাই না? শিশু যদি হাঁটে, ধরো হাঁটার জন্য তার শারীরিকভাবে পরিণত হতে হবে, তা নাহলে তাকে হাঁটতে শেখানো সম্ভব নয়, তো তাকে পরিণত তো হতেই হবে অবশ্যই। শিশুর পরিণমন নির্ভর করে মূলত কার ওপর? সিটের 2017। শুধুমাত্র পরিবেশের ওপর, শুধুমাত্র বংশগতির ওপর, পরিবেশ ও বংশগতি উভয়ের ওপর, সামাজিকীকরণের ওপর। পরিণমন নির্ভর করে কার উপর? নির্ভর করে পরিণমন
শুধুমাত্র কি পরিবেশের উপর নির্ভর করে? পরিবেশের সাথে পরিণমনের কোনো সম্পর্কই নেই। পরিবেশ আছে মানে পরিবেশ আবার এখানে আছে, তার মানে এটাও বাদ দিয়ে দাও। সামাজিকীকরণের কোনো দরকার নেই। বংশগতি, পরিণমনের সাথে বংশগতির সম্পর্ক প্রচণ্ড। ঠিক আছে? ডেভেলপমেন্ট, বিকাশ, সেটা বংশগতি পরিবেশ উভয়ের সাথে নির্ভর করে। এই বংশগতি আর পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত কে? বিকাশ। মানে বিকাশের জন্য কিন্তু বংশগতি আর পরিবেশ উভয়ই দায়ী, কিন্তু পরিণমন বা ম্যাচিউরেশন এর জন্য জিনগত এবং বংশগতি, এই দুটো জিনিস নির্ভর করে পরিণমনের উপর। ঠিক আছে? তো চলো, আজকে আমাদের এটাই শেষ তোমার কোয়েশ্চেন ছিল। 15টা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমরা করলাম। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যা কনসেপ্ট এখানে আমরা পড়লাম সব কিছু তোমাদের ক্লিয়ার রয়েছে। যদি কিছু ডাউট থাকে অবশ্যই আমায় কমেন্ট করো। ঠিক আছে? কমেন্ট করে জানাও যদি কিছু ডাউট থাকে আজকের ক্লাস নিয়ে। আর যদি ভালো লেগে থাকে, সত্যিই যদি মনে হয় যে হেল্পফুল, তো আমাদেরকে সাপোর্ট করার জন্য কয়েকটা কাজ করতে পারো। ভিডিওটা লাইক করে দিতে পারো। বন্ধুদের সাথে যারা পড়ছে এই সমস্ত রিলেটেড, যাদের নোট প্রয়োজন, তাদেরকে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন যদি হও প্লিজ, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, ভাই সাবস্ক্রাইবটা করে দাও। ঠিক আছে? আর এই আমাদের এই যে নোটটি যেটি পড়ালাম, এই নোটটি পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। ঠিক আছে? টেলিগ্রামে আরও প্রিভিয়াস সব কিছুই পাবে, প্র্যাকটিস সিট থেকে শুরু করে সব। আর আমাদের হোয়াটসঅ্যাপেও এটা দিয়ে দেওয়া হবে। তো সেটায় যদি যুক্ত হতে হয়, নিচে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, বা কমেন্টে, ফার্স্ট কমেন্টেও পিন করা থাকে, সেখান থেকে ডাউনলোড করে নাও। বাকি তোমাদের সায়েন্সের ক্লাস চলছে, বাংলার ক্লাসও আমিই করাচ্ছি, ইংলিশের ক্লাস চলছে। ঠিক আছে? ক্লাসগুলো করো। খুব তাড়াতাড়ি পরীক্ষা কিন্তু হতে চলেছে আবার প্রাইমারি। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো।